গত ১ মাস ধরে আমরা স্ট্রেইট অফ হরমুজ এই নামটা প্রায় বহুবার শুনেছি এবং জেনেছি যে এখান থেকে বিশ্বের প্রায় 20% তেল আদান-প্রদান করার জন্য জাহাজ পাস করে। কিন্তু এটাও এর সাথে আমরা জেনেছি যে এই অঞ্চলটাকে ইরান ব্লক করার পুরো প্রচেষ্টা করেছে এবং এখনো পর্যন্ত তারা ভালো মতো সফলও হয়েছে। এমনকি তারা এটাও বলেছে যে যদি কোনো দেশ এখান থেকে তাদের যে ভেসেল বা শিপ আছে সেটা তারা পাস করাতে চায় তাহলে তাদেরকে ইরানকে কিছু অংশ টাকা দিতে হবে টোল পাস হিসাবে। আর এখানেই আসে নতুন রাস্তা খোঁজার একটা পথ। আর এটা এখন জানা যাচ্ছে যে এখন যে ভেসেলগুলো আছে তারা কিন্তু নতুন শিপিং রুটের মাধ্যমে এই স্ট্রেইট অফ হরমুজ থেকে তাদের শিপকে নিয়ে যাচ্ছে। একবার এই হেডলাইনটা একটু ভালো করে পড়ুন কি লেখা আছে। ইন্ডিয়ান ভেসেলস 3 আদার্স ক্রস স্ট্রেইট অফ হরমুজ ভায়া এ নিউ শিপিং রুট। এবারে আপনাদের মনে প্রশ্নটা আসতে পারে যে শিপিং রুটটা নতুন আসছে কোত্থেকে? কেনই বা ইরান এই নতুন শিপিং রুটের মধ্যেও তাদের যে মিসাইল আছে সেটা স্ট্রাইক করছে না এখনো পর্যন্ত? আমি যে ভিডিও রেকর্ড করছি এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে এই নতুন শিপিং রুটে ইরান কোনো ধরনের মিসাইল স্ট্রাইক করেছে। এবার ভবিষ্যতে কী হবে সে তো ভবিষ্যতে আমরা জানতে পারবো। প্রথমে আমি আপনাদেরকে এবার এই ম্যাপের উপরে একটুখানি ফোকাস করতে বলবো, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো যে আসলে হয়েছেটা কি। স্ট্রেইট অফ হরমুজ এর নামটা কেন পড়েছে সেটাও আমরা একটুখানি ছোট্ট করে জেনে নিন। দেখুন, এই জায়গাটায় যে বেন্ড হয়েছে এখানে যে দুখানা আইল্যান্ড আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে একটা আইল্যান্ডের নাম হচ্ছে হরমুজ আর এর নাম অনুযায়ী স্ট্রেইট অফ হরমুজ নামটা পড়েছে। এবার যেটা মানে এতদিন ধরে যে রুটে যে কোনো শিপ নিয়ে যাওয়া হচ্ছিল সেটা হচ্ছে এই রুটটা। দেখুন, যেখানে আমি একটু আরেকটু জুম করে দিই তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। এই যে রেড লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই এতদিন ধরে অ্যাপ্রুভ ছিল এই যুদ্ধটা হওয়ার আগে। আর এখান থেকে যত শিপ পাস করানো হতো, যেটা কিন্তু প্রায় দিনে ১৫০ খানেরও বেশি শিপ এই শুধু ছোট্ট অঞ্চলটা দিয়ে পাস করানো হতো। আর ইরান যে নতুন রুটটাকে তারা অ্যাপ্রুভ করেছে সেটা কিন্তু এই রেড লাইনের রুটটা নয়। সেটা কিন্তু এই যে দুখানা আইল্যান্ড আমি আপনাদেরকে দেখালাম, আমি আরেকটু জুম করে দিই। ইরান বলছে যে কোনো শিপ যদি পাস করাতে হয়, যেগুলো বিশেষ করে ইউএস বা ওয়েস্টার্ন কান্ট্রি এদেরকে তো পাস করতে দেবেই না, সে টোল দেওয়া হোক বা না দেওয়া হোক। বিশেষ করে ইউএসএ, ইসরায়েল, ওয়েস্টার্ন কান্ট্রির যে কোনো ভেসেল তারা এখান থেকে পাস করতে দেবে না। এবার যে আদার যে কান্ট্রিগুলো আছে যাদের এই দেশগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, তারা এখান থেকে পাস করতে পারবে তাদের শিপকে, কিন্তু পয়সা দিয়ে। মানে ইরানকে তাদেরকে পেড করতে হবে। আর তার জন্য ইরান অ্যাপ্রুভ করেছে যে এখান থেকে তাদেরকে শিপ নিয়ে যেতে হবে এবং এখানে তাদেরকে টোল দিয়ে নিয়ে যেতে হবে। এবার যেটা মজার বিষয় হচ্ছে যে স্বাভাবিকভাবেই কোনো দেশই চাইবে না এক্সট্রা পয়সা কোনো একটা দেশকে এইভাবে পাস করানোর জন্য তাদের শিপকে। আর সেখানেই নতুন যে শিপিং রুটের আমি কথা বলছি সেটা চলে আসে। জানা যাচ্ছে যে নতুনভাবে এখন যে শিপগুলো যাচ্ছে, যে রুটটা তারা ব্যবহার করছে সেটা কিন্তু তারা ব্যবহার করছে এই জায়গাটা দিয়ে। এখন দেখুন, এই জায়গাটা একটু গ্রে হয়ে আছে। এই গ্রে অঞ্চলটা আসলে কি বলুন তো? টেরিটোরিয়াল ওয়াটার হচ্ছে। মানে একটা দেশ, মানে যেকোনো একটা দেশ, তাদের 12 নটিক্যাল মাইলস তাদের নিজের টেরিটোরিয়াল ওয়াটার হিসেবে ধরা হয়। মানে আরও সহজ ভাষায় যদি আমি বলি তাহলে কোনো একটা দেশের মানে সমুদ্রের উপকূল থেকে 22 কিলোমিটার পর্যন্ত যা ওয়াটার আছে সেটা তাদের নিজের দেশের অংশ হিসাবে ধরা হয়। এবার নতুন যে শিপিং রুটটা ব্যবহার করা হচ্ছে সেই শিপগুলো কিন্তু এই অঞ্চল দিয়েই যাওয়া হচ্ছে। এবার তাহলে এখন আপনাদের মধ্যে একটা কোশ্চেন আসবে, সে তো আমরা বুঝলাম ভালো মতো, তাহলে ইরান সেখানে বা কেন অ্যাটাক করছে না? দেখুন বন্ধুরা, স্ট্রেইট অফ হরমুজ ম্যাপের মধ্যে আমাদের ছোট্ট মনে হলেও এটা কিন্তু একটা ছোট জায়গা নয়। আমি যদি এই জায়গাটা, এই যে এন্ড টু এন্ড, দাঁড়ান একটুখানি আমি এটাকে আরও জুম করে দিই। এখান থেকে এত দূর যদি আমি এর ডিস্টেন্স মাপি তাহলে কিন্তু কম বেশিও যদি হয় তাহলেও 170 থেকে 180 কিলোমিটার হয়। সেখানে ইরানের পক্ষে অত সহজ হবে না এত বড় অঞ্চলকে
তাদের পুরোপুরি নজরদারি করা। হ্যাঁ, যেটা এতদিন ধরে তথাকথিত যে রুটটা ছিল, সেখান দিয়ে যদি শিপ যায় তাহলে তাদের পক্ষে তাও সম্ভব হয়। কিন্তু এখন নতুন রুটের মাধ্যমে যে শিপগুলো পাস করানো হচ্ছে, যেটা হচ্ছে একদম এর ধার দিয়ে, তাকে আইডেন্টিফাই করা একটু কঠিন হয়ে যাবে। এবার কেন কঠিন হবে আমি সেটাও বলছি। প্রথমত, ওমান কিন্তু গালফ কান্ট্রির ওয়ান অফ দ্য মানে অনেকগুলো কান্ট্রির মধ্যে একটা কান্ট্রি, যেটা কিন্তু ইউএসের সাথে সেইভাবে সম্পর্ক তাদের নেই। মানে হচ্ছে, এই যে যুদ্ধটা এতদিন ধরে হচ্ছে, আপনারা কিন্তু একবারও শুনবেন না যে ইরান ওমানের কোনো একটা টেরিটরিতে তারা বম্ব করেছে। আর এর কারণটা স্বাভাবিক, কেননা ওমান ডাইরেক্টলি আমেরিকাকে কোনোভাবে এখানে হেল্প করছে না। আমেরিকার কোনো বেস থেকে, ওমানের কোনো বেস থেকে তারা কিন্তু ইরানে কোনো ধরনের স্ট্রাইক করেনি। যার ফলে স্বাভাবিকভাবে যদি একটা দেশ তাদের ওপর স্ট্রাইক না করে থাকে, তাহলে ইরান কেনই বা ওমানকে ডাইরেক্ট অ্যাটাক করতে যাবে? তার ওপর এই যে অঞ্চলের আমি কথা বলছি, এটা কিন্তু পুরোপুরিভাবে ওমানের আন্ডারেই আসছে। মানে ওমান থেকে, মানে এই টেরিটরি থেকে সমুদ্রের 22 কিলোমিটারের মধ্যে এই অঞ্চলটা দিয়ে কিন্তু নতুন এতদিন যে ভেসেলগুলো যাচ্ছে, এখান দিয়ে যাওয়ার এখন চেষ্টা করছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে বাকি যে শিপগুলো আছে, তাহলে তো এখন যদি সবাই এই রুটটাকে যদি ব্যবহার করে, তাহলে স্বাভাবিকভাবে তো স্ট্রেইট অফ হরমুজ একদিক থেকে আমরা বলতে পারি যে পার্শিয়ালি ওপেন হয়ে গেছে। না, এতটাও সহজ নয়। প্রথমত হচ্ছে, এই যে জায়গাটা না ভীষণ খটোমটো জায়গা। বড় যে শিপগুলো হয় না, তাদের কিন্তু এখান দিয়ে পাস হওয়ার জন্য যথেষ্ট জায়গা দরকার। তারপর সমুদ্রের গভীরতা, সেটাও যথেষ্ট দরকার। এবার আপনারা কোনো একটা দেশের যতটা মানে ল্যান্ডের কাছে যাবেন সমুদ্রের, মানে এই যে আমি 22 কিলোমিটার বলছি, এটা কিন্তু একটা বড় জাহাজের জন্য, মানে যারা ভীষণ ম্যাসিভ সাইজের জাহাজ হয়, তাদের পক্ষে কিন্তু বেশ কঠিন হবে ন্যাভিগেট করা। কেননা এই সব অঞ্চলে যেহেতু সমুদ্রের যে গভীরতা সেটাও কম থাকে, যার ফলে যদি জাহাজ ঠিকমতো ন্যাভিগেট না করতে পারে, তাহলে স্বাভাবিকভাবে জাহাজটা সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেটা ডুবেও যেতে পারে, তাহলে পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে যেতে পারে। আর এই কারণেই মানে পুরোপুরিভাবে এটা ওপেন যে হয়ে গেছে স্টেট অফ হরমুজ, সেটা আমরা বলতে পারি না। আর সেই জন্যে এবার সিলেক্টিভ যে জাহাজগুলো আছে, তারাই এই রাস্তাটা এই মুহূর্তে নিচ্ছে। এবং যে জাহাজগুলো তুলনামূলক অন্যান্য জাহাজের থেকে অনেকটা কম, তারাই এই রাস্তাটাকে এখন প্রেফার করছে। আর একটা জিনিস বন্ধুরা, এই জায়গা দিয়ে যখন জাহাজরা পাস করছে না, তারা কিন্তু তাদের যে ন্যাভিগেশন সিস্টেম, সেটাও নাকি তারা পুরোপুরিভাবে বন্ধ করে দিচ্ছে। আর এর ফলে কি হচ্ছে? এর ফলে ইরান নিজেরাও বুঝতে পারছে না যে আদৌ এই অঞ্চল দিয়ে কোনো জাহাজ যাচ্ছে কি যাচ্ছে না। কেননা একটা জাহাজকে সবথেকে সহজে যদি আমরা লোকেট করতে চাই, তাহলে কিন্তু তাদের জাহাজের মধ্যে যে সিস্টেমটা থাকে, নেভিগেশন যে সিস্টেমটা থাকে, সেটাকে তাদেরকে অন করে রাখতে হয়। আর যখন তারা সেটা ইচ্ছা করে বন্ধ করে দিচ্ছে, তাহলে তো স্বাভাবিকভাবে তাদের লোকেশনটাই তারা একদিক থেকে অফ করে দিচ্ছে। তাহলে ইরানের পক্ষে মোটেও অতটা সহজ হবে না এই জাহাজগুলোকে ডিটেক্ট করা। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমাদের মানতেই হবে যে যেখানে অন্যান্য দেশগুলো তাদের জাহাজকে নিজেদের দেশ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হচ্ছে, সেখানে কিন্তু ভারত একমাত্র দেশ আমি বলবো। হ্যাঁ, এর সাথে আমি চায়নাও আছে, চায়না তো থাকবেই। ভারত কিন্তু অনেকটা বেশি সফলতা অর্জন করেছে তাদের জাহাজগুলোকে নিজের দেশে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। আমি আরও একটা আপনাদেরকে আর্টিকেল দেখাবো, যেখানে তারা এটা বলছে যে এই যে এতদিন ধরে যুদ্ধটা চলছে, 28 তারিখে শুরু হয়েছে, আজকে হচ্ছে 5 তারিখ, প্রায় 36 দিন হতে চললো এই যুদ্ধটা চলছে। আর এতদিন পর্যন্ত কিন্তু ভারতের 8খানা ভেসেল স্টেট অফ হরমুজকে ক্রস করেছে, আর যেটা কিন্তু অ্যামং হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এখানে পরিষ্কার লেখাও আছে। কিন্তু হ্যাঁ, ভারত কিন্তু একদিক থেকে এই যে স্টেট অফ হরমুজ থেকে যে ভারতের যে জাহাজগুলো আসছে, তাদের কিন্তু পুরোপুরিভাবে সিকিউরিটিও ভারত সরকার দিচ্ছে। জানা যাচ্ছে আমাদের যে নেভি আছে, তারা কিন্তু
এই অঞ্চলটাতে গালফ অফ ওমানে তাদের যে ভেসেলগুলো আছে, আর্মির যা কেরিয়ারগুলো আছে, সেগুলো কিন্তু অলরেডি আমাদের যে নেভি তারা চলে গেছে। তারা ভালো মতো তাদেরকে এসকর্ট করে ভারতবর্ষে নিয়ে আসছে, যাতে করে আদার্স কোনো কান্ট্রি কোনোভাবে আমাদের যে ভেসেলগুলো আছে তাদের কোনো ক্ষতি করতে না পারে। এখানে কিন্তু আমরা এটাও জানতে পারছি যে এই জাস্ট আর্লিয়ার দিস উইকে, মানে এপ্রিল মাসের 1 তারিখে এবং 31 মার্চ মাসের 31 তারিখে ভারতবর্ষে 2 খানা এলপিজি কার্গো পৌঁছেও গেছে, যেখানে কিন্তু 94,000 টনস তারা এলপিজি ভারতে নিয়ে এসছে। এই যে এত পরিমাণে এলপিজি এসছে, এর ফলে কিন্তু ভারতের যে সংকট এলপিজি সিলিন্ডারে, এটা কিন্তু বেশ ভালো মতনই একটুখানি কভার হতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এ রিলেটেড বা অন্যান্য যে কোনো জিওপলিটিক্যাল রিলেটেড যদি ইম্পর্টেন্ট কোনো খবর আমার কাছে আসে, তাহলে আবার আমি সেটার উপর একটা ডিটেলসে ভিডিও বানাবো। এতক্ষণ পর্যন্ত যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে কোনো এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।